জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। মার্কিন রেফারেন্ট নিউজকে প্রধান উপদেষ্টা, থাকবে না পরবর্তী সরকারে কোনো পদে। পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযুক্ত নয় বললেন তারেক রহমান। কিছু দল নতুন শর্ত নিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। দাবি ও শর্ত পূরণ না করলে নির্বাচনে যাবে না জামায়াত। হুঁশিয়ারি হামিদুর রহমানের। ভোট সুষ্ঠু করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। পাকিস্তানের সঙ্গে যৌথ ট্রেড কমিশন করবে বাংলাদেশ। বাণিজ্যের প্রসারে একমত দুদেশ। কূটনৈতিক পাসপোর্টে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ। সিলেটে সাদা পাথর লুটের সত্যতা পেয়েছে দুদক। স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তারা জড়িত, দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এবং ডাকসু নির্বাচনে প্রাথমিক বৈধ প্রার্থী 462 জন, ত্রুটি থাকায় 47 জনের প্রার্থিতা স্থগিত। পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ার অঙ্গীকার ছাত্র দলের। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারেট নিউজে বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে তিনি এই কথা জানান। এতে গেল বছর বাংলাদেশের গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে তিনি বিস্তারিত বলেন আগামী ফেব্রুয়ারি মাসেই হবে জাতীয় নির্বাচন। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট নিউজে নিবন্ধ লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সরকারের আগামী পরিকল্পনা, অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান এবং সংস্কার সহ সার্বিক বিষয় উঠে আসে। নিবন্ধনে ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দেন প্রধান উপদেষ্টা। আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন। নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটির কোনো পদেই থাকবেন না বলে স্পষ্ট করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। এজন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও তার সরকার সুশাসন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেশকে স্থিতিশীল করেছে বলেও জানান ডক্টর ইউনূস। জেনারেশন জেড নিয়ে বেশ আশাবাদী প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থান তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে, যা দেখায় কিভাবে তারা মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো, যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বেকারত্ব এবং বৈষম্য মোকাবিলার জন্য এগিয়ে আসতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি নিয়েও অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সংস্কার ইস্যু উঠে আসে নিবন্ধনে। নতুন বাংলাদেশ ও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদের অগোচরেই দেশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে বলে মনে করেন ডক্টর ইউনূস। ইতিবাচক আবহের পাশাপাশি দায়িত্ববান মানুষ তার সঙ্গে কাজ করছে উল্লেখ করে নিবন্ধনের ইতি টানেন প্রধান উপদেষ্টা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুর রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলে 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। সাংবাদিক সাগর সরওয়ার এই প্লটটি 2004 সালে আবেদন করে 2005 সালে বরাদ্দ পান। পরবর্তীতে 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সরওয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়ে সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য জরুরি না হলেও স্বৈরাচারী পুনর্বাসন এবং তাবেদারিত্ব ঠেকাতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল না নিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন সাইফুল রিপন।
শুভ জন্মাষ্টমী 2025 উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু ধর্মাবলম্বীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। রুদ্র সেন, দীপ্ত দে এবং শুভশীলের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আজ। অভিযোগ করে তারেক রহমান বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তির মতো এখনো বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল নিচ্ছে কোন গোষ্ঠী ও মহল। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ কিন্তু ঝুঁকিমুক্ত নয়। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বলেন, গণতন্ত্রের পথে শর্ত আরোপ করলে ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম হবে। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সক্রিয় সমর্থন ও ভোট প্রত্যাশা করে তারেক রহমান বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার, সে রাজনীতিতেই বিশ্বাস করে তার দল। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ৭১কে ভুলিয়ে দেওয়ার প্রচ্ছন্ন চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের অস্তিত্বের সাথে বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তিনি। সাইফুল রিপনের আরেকটি রিপোর্ট। শুভ জন্মাষ্টমী 2025 উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। অভিযোগ করেন, হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন আদায়ে চাপ তৈরি করেছিল পতিত ফ্যাসিস্টরা। গণতন্ত্র, সুশাসন, ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদার দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আমরা বাংলাদেশিরা ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ৩১ দফার আলোকে বিনির্মাণে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, গারো, সাঁওতাল সবাই মিলেমিশে একসাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আপনারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশকে পুনরায় ন্যায়ের পথে, সত্যের পথে, সুশাসনের পথে এবং মানবাধিকারের পথে পরিচালনা করুন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িকতাকে অস্ত্র বানানোর জায়গা থেকে বের হয়ে আসতে হবে। সত্যিকার অর্থেই বাংলাদেশে আমরা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা মানুষের অধিকারগুলোকে পছন্দ করতে পারি, ন্যায়, বিচার, সাম্য এবং সকলের প্রতি সুবিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ হবে ভবিষ্যতে। আমরা জানি বাংলাদেশে শুধু নয়, এই পাক ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে। সেখান থেকে উঠে আসতে হবে আমাদের। দেশের স্বার্থে বিভক্তির রাজনীতি থেকে সরে এসে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়া।
এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের সামনে নেওয়ার জন্য, বাংলাদেশ আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থাকে পতিত ফ্যাসিস্টরা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াতের শর্ত এবং দাবি মেনেই সরকারকে নির্বাচনে যেতে হবে, এমনটি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু অবাধ করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন শিউলি রায়। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই সময় তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে দ্বিমত নেই জামাতের। রোডম্যাপ তো ইলেকশন কমিশনের রুটিন ওয়ার্ক, দৈনন্দিন কাজটাকে এটা চেকলিস্টে এনে ডিক্লেয়ার করে, এটাই তো রোডম্যাপ বলা হয় নাকি? এর বাইরে তো আমি আর কিছু বুঝি না, এটাই বুঝি। তবে নির্বাচন সুষ্ঠু করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। পিআর ছাড়া যাব কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি, জনগণ মনে করছে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। হামিদুর রহমান আজাদ বলেন, জামাতের শর্ত এবং দাবি মেনেই নির্বাচনে যেতে হবে সরকারকে। তাহলে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেবে জামাত, না হলে নির্বাচনে যাবে না দলটি। কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা বলবে। আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি, আপনাকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয়। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যা এখনো ভোটের মাঠে অনুপস্থিত বলেও জানান জামায়াতের এই নেতা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের উদ্বোধন নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য নির্ভরযোগ্য, সহজভাবে উপস্থাপনের জন্য এই চ্যানেলের যাত্রা। আমরা এই চ্যানেলটা আজকে উদ্বোধন করছি। নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য দেশবাসীর সম্মুখে খুব নির্ভরযোগ্যভাবে, সহজভাবে, সুন্দরভাবে, বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়ানোর যে প্রয়াস, এটার বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, যাতে আপনারা আমাদের সাথে মিলেমিশে যাতে এটা আমরা মোকাবিলা করি। আমরা সবাই মিলে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনে আমরা ব্রতী হই। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জামকামাল খানের সঙ্গে সচিবালয়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি জানান, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন গঠন করা হবে এবং একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। যেসব পণ্য আমরা প্রতিযোগিতামূলক মূল্যে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী করে আমরা আমদানি করতে পারি, সেই জিনিসটাই উপলব্ধি এবং আইডেন্টিফাই করার জন্য আমরা ট্রেড কমিশনটাকে চালু করতে চাচ্ছি। দেশের বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর জন্য দেশের স্বার্থে অন্য যেসব দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানো দরকার তা করবে অন্তর্বর্তী সরকার। আমার কাজ হচ্ছে
বাণিজ্যর সক্ষমতা তৈরি করা দেশের স্বার্থে। আমি বাংলাদেশের স্বার্থে কাজ করি। আমরা সবার দিকে ঝুঁকছি, আমরা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছি, আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি। আমাদের যেখানে দেশের স্বার্থ জড়িত আমরা সেখানে তার দিকেই ঝুঁকছি। আমাদের সর্বাগ্রে বাংলাদেশ। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আলোচনায় ওষুধ শিল্প, কৃষি ও খাদ্যপণ্য, ইস্পাত শিল্প, পাট ও পাটজাত পণ্য, বস্ত্র ও পোশাক খাত, চামড়া ও চামড়াজাত পণ্যের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামী 25 আগস্ট কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও এনবিআরকে দুভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এখন থেকে কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া পাকিস্তান ভ্রমণ করতে পারবেন বলেও জানানো হয়। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী 25 আগস্ট কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সমস্যা সমাধানে কনফারেন্সে 40টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। 25 তারিখে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় ওখানে যাচ্ছেন এবং 26 তারিখে এই তারপর উনি এসে পড়ার পরেও কন্টিনিউ করবেন ডায়ালগ এবং এটা 26 তারিখে কনক্লুশন হবে। এনবিআরকে দুভাগ করে জারি করা অধ্যাদেশ সংশোধনীর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলেও জানানো হয়। ল অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে লটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা উইদিন ব্র্যাকেট সংশোধন অধ্যাদেশ 2025 এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এছাড়াও পাকিস্তান সরকারের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির কথা জানান প্রেস সচিব, যার আওতায় দুই দেশের কূটনীতিক ও সরকারের কর্মকর্তারা বিনা ভিসায় দেশ দুটি সফর করতে পারবেন। ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট যারা ধারণ করেন তাদের জন্য চুক্তিটা হচ্ছে 5 বছরের জন্য। আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া 40,000 কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সহ দেশীয় বিভিন্ন সংস্থার কাজ করছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটের ঘটনার সত্যতা পাওয়ায় কমিশন কর্তৃক প্রকাশ্যে অনুসন্ধানের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থাও। সাদ আহমেদের আরেকটি রিপোর্ট। পাথর চুরি ও প্রতিস্থাপন সব মিলিয়ে টক অব দ্য কান্ট্রি সিলেটের সাদা পাথর। পাথর চুরির ঘটনা সামনে এলে নড়ে চড়ে বসে দেশের প্রশাসন। পাথর চুরি বন্ধে চালানো হয় যৌথ অভিযান। গত 13 আগস্ট সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটের ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে 5 সদস্যের একটি এনফোর্সমেন্ট অভিযান চালায় দুদক। দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, সাদা পাথর লুটের ঘটনায় 4 জন সাবেক ইউএনও, পুলিশ, বিজিবি ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের অবহেলার প্রমাণ রয়েছে। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পাথর চুরির সাথে সংশ্লিষ্ট 42 জনের নামের একটি তালিকা। তবে দুদক বলছে, তালিকা ধরে নয়, এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদনের আলোকে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। সাদা পাথর লুটের ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং যারা যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করেই প্রতিবেদন দাখিল করা হয়েছে। দুদক সূত্রে জানা যায়, বিস্তারিত অনুসন্ধানের জন্য কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কমিশন অনুমোদন দিলে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সাদা পাথর থেকে আর একটি পাথর চুরি যেন না হয় সেই ব্যবস্থা নেওয়ার কথা জানান সিলেটের নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। বৃহস্পতিবার দুপুরে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর প্রদর্শনী গিয়ে এই কথা বলেন তিনি বলেন, জনতার শক্তির কাছে কোনো অপশক্তি পার পাবে না। সাদা পাথর আগের রূপে ফিরিয়ে দিতে কাজ করার কথা জানান তিনি। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছলে বিভাগীয় কমিশনাররা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।
জনতার যে শক্তি, মানুষের যে শক্তি, এটা হলো বড় বিষয়। এই যে আজকে সারা দেশব্যাপী যে একটা গণসচেতনতা বা গণপ্রতিরোধ গড়ে উঠছে, কেন? কারণ মানুষজন সবাই এটাকে কিন্তু মারাত্মক করে নিয়েছে, এই কাজটা অন্যায় করেছে, এবার কিছু সরকার নিয়েছে। সুতরাং এই যে সরকার এবং জনগণ যখন পাশাপাশি থাকে, তখন এই শক্তির কাছে কিন্তু কোনো গোষ্ঠীগত কোনো শক্তি। দর্শক, ডিপ্লোমা টেকনিশিয়ানদের অবাস্তব দাবির প্রতিবাদ এবং প্রকৌশল খাতের সংস্কারে 3 দফা দাবি বাস্তবায়ন চেয়ে মিছিল সমাবেশ করছে বুয়েট শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা কি বলছেন, কি চাইছেন তারা? বিপাশা, এই মুহূর্তে আমি আছি বুয়েট ক্যাম্পাসে এবং এখানে এসে আমরা যেমনটি দেখতে পাই যে বুয়েটের শিক্ষার্থীরা, আমি যদি দেখাই আমার পিছনে আপনারা দেখতে পাবেন যে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু তারা আজকে রাতের 11টা থেকে শুরু করেছে তাদের এই আন্দোলন, এবং এই আন্দোলনের মাধ্যমে তারা যেটি জানান দিচ্ছেন যে গেল বুধবার আমরা কিন্তু জানি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স যারা ছিল শিক্ষার্থী এবং শিক্ষকরা, তারা কিন্তু 7 দফা দাবিতে কিন্তু মানববন্ধন করেছিলেন এবং সেই সঙ্গে প্রেস ক্লাবে কিন্তু তারা প্রেস ব্রিফিং করেছিলেন। সেখানে তাদের 7টি দাবিকে তারা উপস্থাপন করেছিলেন। সেই দাবির মধ্যে প্রথম যে দাবিটি ছিল সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং সেখানে তাদেরকে নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে উপসহকারী থেকে সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে 50% কিন্তু বরাদ্দ রাখতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এবং সেই সঙ্গে আমরা আরো জানি যে বিসিএস প্রশাসন ক্যাডারে, বিসিএস প্রকৌশল ক্যাডার ব্যতীত অন্যান্য যেসব ক্যাডার রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যাডার যেগুলো রয়েছে, সেগুলোতে যেন কোনো রকম অন্যান্য ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা যেতে না পারে, সেই ক্ষেত্রেও তারা কিন্তু একটি দাবি তুলেছিলেন, অর্থাৎ মেধার অপচয় হবে, এই মর্মে কিন্তু তারা সেই দাবিটি তুলেন। সেই সঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু 1.5% শিক্ষক নিয়োগ। সেই সঙ্গে আমরা আরেকটি যে দাবি তারা উপস্থাপন করেছিলেন, সেই দাবিটি ছিল আরেকটি দাবি যেটি উপস্থাপন করেছিলেন, সেই দাবিটি ছিল উচ্চশিক্ষার ক্ষেত্রে যেন ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যে শিক্ষার্থীরা আছেন তারা যেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তারা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যেন তারা পড়াশোনা করতে পারেন, সেই দ্বার উন্মোচন করে দেয়া। তো এইরকম 7টি যে দাবি করেছিলেন, সেই দাবির প্রতিক্রিয়া হিসেবেই কিন্তু তারা আজকে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে মিছিল করছেন এবং প্রতিক্রিয়া হিসেবে তার বিরোধিতা করে কিন্তু তারা মিছিল করছেন। সেই সঙ্গে আমরা এখানকার উপস্থিত যেসব শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আরো যেমনটি জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির শিক্ষার্থীরাও কিন্তু একটু পরে যোগ দেবেন তাদের সঙ্গে এই মিছিলের সঙ্গে। এবং আমরা এখানে এসে আরো যেমনটি জানি যে বুয়েটের বিভিন্ন হল থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সবাই একত্রিত হয়ে কিন্তু বুয়েটের শহীদ মিনার থেকে তাদের এই আজকের আন্দোলন তারা শুরু করেন এবং এটি শেষ হবে রাজু ভাস্কর্যে গিয়ে, অর্থাৎ টিএসসি রাজু ভাস্কর্যে, যে সেটি শেষ হয়ে সেখানে তারা পরবর্তী প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা বাকি পরবর্তী কার্যক্রম তারা জানাবেন এবং সেই সঙ্গে তাদের যে দাবিগুলো তারা উত্থাপন করবেন বলে তারা জানাচ্ছেন। তো আমি যদি একটু দেখাই আপনাকে, আপনারা দেখতে পাবেন, আপনার মাধ্যমে দর্শকদের আরো দেখাতে চাই যে তারা কিন্তু ব্যানার হাতে এখানে শত শত শিক্ষার্থী কিন্তু আজকে বের হয়ে এসেছে তারা হল থেকে এবং সেই সঙ্গে তারা কিন্তু এখানে এসে বিভিন্ন স্লোগানে বুয়েট ক্যাম্পাস সহ তারা এখন দাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন এবং সেই সঙ্গে তারা তাদের দাবি যেগুলো রয়েছেন এবং বিরোধিতা যে করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স যে দাবি 7টি ছিল সেই দাবির বিরোধিতা করে কিন্তু তারা আজকের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যানারও কিন্তু তাদের হাতে রয়েছে এবং সেসব ব্যানারের মাধ্যমেও কিন্তু তারা তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে আরো যেমনটি দেখতে পাই যে তারা কিন্তু মাইক ভাড়া করে এখানে স্লোগান দিচ্ছেন। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বুয়েট শিক্ষার্থীদের যে কর্মসূচি চলছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলাউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রাথমিকভাবে 462 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবাব আলী চৌধুরী সিনেট ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, মোট 509 জনের মনোনয়নপত্রের মধ্যে 47 জনের কাগজপত্রের ত্রুটি রয়েছে।
প্রার্থীদের মধ্যে ভিপি পদে 48 জন, জিএস পদে 19 জন এবং এজিসি পদে 28 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন তিনি। এ সময় হল সংসদ নির্বাচনে সর্বমোট বৈধ প্রার্থী 1108 জন বলেও জানান তিনি। মনোনয়ন অবৈধ হওয়ায় প্রার্থীরা আগামী 23 আগস্ট পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। যাচাই বাছাই শেষে আগামী 25 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47, মোট 509 জন, 509টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল। বিপি পদে মোট 48 জন, সাধারণ সম্পাদক পদে মোট 19 জন, সহ সাধারণ সম্পাদক পদে যেটাকে এজিএস বলা হচ্ছে মোট। ডাকসু নির্বাচনে জয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছে ছাত্রদল। গণরুম এবং গেস্ট রুম সংস্কৃতি বিলুপ্ত করার প্রতিশ্রুতিও দেন ছাত্রদলের প্যানেল। এদিকে অপরাজেয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন উমামা ফাতেমা। এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করে গণসংযোগ শুরু করেছে। আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। ডাকসু নির্বাচনের উত্তাপে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লার অভিযোগ, বিপুল সংখ্যক প্রার্থীকে ছবি ছাড়া ভোটার নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। কারণ ছবি যদি যুক্ত না করা হয়, স্বাভাবিকভাবেই এতজনের নাম অনেক ক্ষেত্রে কাছাকাছি হয়। নাম কাছাকাছি হওয়ার কারণে কনফিউশন হতে পারে, বা এতগুলো ব্যালট নাম্বার মনে রাখা বা এভাবে করে সম্ভব না। যারা ভোট দিবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয়। এদিন দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। বিপি পদপ্রার্থী আবিদ জানান, অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় প্যানেল চূড়ান্ত করা হয়েছে, যা ডাকসুর ইতিহাসে বিরল। নির্বাচিত হলে গণরুম ও গেস্ট রুম সংস্কৃতি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দেন এই প্যানেলের নেতারা। আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএস এজিএস হতে পারতেন, কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। অন্যদিকে অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন উমামা ফাতেমা। জানান, সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে এই প্যানেল। নানান পথ পেরিয়ে আজকে 2025 সালের 21শে আগস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি প্যানেলের ভিপি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলাম। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে, কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নীল দল নির্ধারণ করবে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। অনুষ্ঠান